হিন্দু বাঙালিদের ভবিষ্যৎ নিয়ে নির্বাচনী প্রচার বিজেপির। আবারও ভুয়ো প্রতিশ্রুতির শিকার হতে পারে লক্ষ লক্ষ হিন্দু বাঙালি। নাগরিকত্ব বিল পাশ করে হিন্দুদের কি বিদেশীকরণের ষড়যন্ত্র? যদি প্রতিশ্রুতি রাখতে না পারেন তাহলে প্রতিশ্রুতি আপনারা কেন দেন? কেন যে কোনো হিন্দু বিদেশি নয়, তাহলে আজকে বিদেশি কেন? না কি বল, আমি এটা স্বীকার করছি। অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্ন আপনাদের নয়, সেই প্রশ্ন আমজনতার। এতে আমি টিকিট পাই বা না পাই অন্য ব্যাপার, কিন্তু এই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। যে আমাদের সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিশিষ্ট কর্মকর্তা অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য উনি আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে। তো এর আগে আমরা আলোচনা করেছি রাম মন্দির নিয়ে, চারজন শঙ্করাচার্যর বিষয় নিয়েও ওনার সঙ্গে আলোচনা করেছি, যেহেতু উনি বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসের সঙ্গে দীর্ঘ বছর থেকে জড়িত কাজ করে আসছেন। এখন আমরা সরাসরি যাচ্ছি রাজনীতিতে। কারণ আপনারা সবাই জানেন বা জানতে পেরেছেন যে রাজনীতিতে সামনে 24-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিজেপির যে কয়জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন স্বপন শুক্লবৈদ্য। তো ইতিমধ্যে উনি বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্ব থেকেও রিজাইন দিয়েছেন রাজনীতিতে আসার জন্য। তো আমরা এখন প্রথমেই ওনার কাছে জানতে চাইব যে একজন প্রার্থী, একজন জনপ্রতিনিধি হতে হলে তার কি কি গুণ থাকার প্রয়োজন। তো একজন জনপ্রতিনিধি হতে গেলে তার কি কি গুণ থাকা প্রয়োজন। তো আমি প্রথমেই এই প্রশ্নটার জবাব চাইব, যে তার কাছ থেকে জানতে চাইব আমাদের স্বপনবাবুর কাছ থেকে, যে একজন জনপ্রতিনিধি হতে গেলে তার কি কি গুণ থাকা প্রয়োজন। হ্যাঁ, তা আপনি কি বলবেন এই ব্যাপারে? শুনুন, জনপ্রতিনিধি হতে হলে তার কি কি গুণাবলী প্রয়োজন সেটা প্রত্যেকেই জানে, আপনারাও জানেন, কিন্তু আপনারা চাইছেন যে আমার মুখ থেকে যেতেও সেটা বের হয়। তো সবার সঙ্গে সুর মিলে আমি বলছি যে একজন জনপ্রতিনিধি হতে হলে প্রথমে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে, মানুষের মধ্যে তার একটা পরিচয় থাকতে হবে, তার যে চিন্তাধারা বিচারধারা স্বচ্ছ থাকা উচিত, এটাই আমি মনে করি। তো আমরা তো দীর্ঘ আমাদের যে বয়স, সেই বয়স থেকে আমরা বারবারই দেখে আসছি বিভিন্ন জনপ্রতিনিধি ভোটের সময়, নির্বাচনের সময় এসে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পর আমি যদি জয়ী হই তাহলে আমি সমাজের জন্য এসব করব সেসব করব, সব কিছু করে দেব। কিন্তু নির্বাচনে জিতার পর ওরা টোটালি জনবিচ্ছিন্ন হয়ে যায়। যেমন আমরা কিছুদিন গত বিধানসভা কোন লোকসভা কোন এই নির্বাচনে দেখেছি, বা এর আগেও আমরা দেখেছি, আমাদের শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, উনি বিভিন্ন জায়গাতে মিটিং করেছেন, আমাদের এত অঞ্চলেও মিটিং করেছিলেন ইলেকশনের সময়। উনি এসে বলছিলেন যে ওনার কিন্তু সেই সময় কোনো পরিচিতি ছিল না, জনবৃত্তি ছিল না, উনি শুধু ছিলেন বিমলাংশু রায়ের পুত্র। এবং ডক্টর রাজদীপ, ওনার রাজনীতি সম্পর্কে কোনো ধরনের কোনো পরিচয় ছিল না। উনি এসে বলছিলেন আমাকে নয়, মোদিজিকে ভোট দিন, মোদিজিকে ভোট দিয়ে দিল্লিতে পাঠান, ক্ষমতায় পাঠান। হ্যাঁ, মানে আমাকে ভোট দেওয়া মানে মোদিজিকে ভোট দেওয়া। তো মোদিজিকে ভোট দিন, দিয়ে মানে পুনরায় প্রধানমন্ত্রী বানান, ঠিক আছে, দেশের উন্নয়নের জন্য। এরপর পাবলিক কিন্তু, জনসাধারণ কিন্তু মোদিজিকে উদ্দেশ্য করে ওনাকে ভোট দিয়েছিল। মোদিজিও জিতেছেন, উনিও জিতেছেন।
রেজাল্ট কি হয়েছে যে 4 বছর পর্যন্ত উনি টোটালি জনবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটিয়েছেন। জনগণ অভিযোগ রয়েছে জনগণ গিয়ে ওনার সঙ্গে দেখা করতে পারেনি, ওনার চামচারা দেখা করতে দেয়নি। আপনি নিজেও জানেন যে একজন সাংসদ হিসাবে ওনার যে দায়িত্ব ছিল, যে কর্তব্য ছিল, সেই কর্তব্য উনি পালন করেননি। আপনি আজ বিজেপি থেকে যদি মনোনয়ন পান, যখন আপনি বিভিন্ন গ্রাম অঞ্চলে যাবেন, আমরা এই সাংবাদিকতার কারণে বিভিন্ন গ্রাম অঞ্চলে যেতে হচ্ছে, তখন জনগণ আমাদেরকে বলছে আমাদের সাংসদকে একদিনও দেখিনি, সাংসদের আমাদের কোনো খোঁজ খবর নেননি। তো এরপর আমরা একজন বিধায়ক গত বিধানসভা নির্বাচনে বিধায়কও পেয়েছি। এর আগের কথা ছেড়ে দিলাম, এর আগের কথা বলছি না, বর্তমানের কথা আমি বলছি। তো আপনি যে বলছেন যে একজন জনপ্রতিনিধি হতে গেলে তার গ্রহণযোগ্যতার মাপকাঠিটা কি, কোন মাপকাঠিতে জনগণ এই গ্রহণযোগ্য করবেন? শুনেন, সেটা আমি হই আর যে কোনো প্রার্থী হোক না কেন, গ্রহণযোগ্যতা বলতে জনগণের আস্থা তো এটাই যে গণতন্ত্রে জনতাই জনার্দন, সর্বাগ্রে করতে হবে তাদের আস্থা অর্জন। সেই আস্থা অর্জন করার জন্য যে কোনো জনপ্রতিনিধি সে নির্বাচিত হওয়ার পূর্বে তাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিতে হবে এবং তারা জানবে যে এই লোকটা ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। তারা হয়তো লোকের চেহারা, তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ জেনে হয়তো আসতে পারে না লোকটা হয়তো আমাদের উপযুক্ত প্রতিনিধি হতে পারে। এইটার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে জনগণের সঙ্গে মেলামেশা করা। তো এই উদ্দেশ্যে নিয়ে যেহেতু আপনারা নির্বাচন সম্বন্ধে কথাবার্তা বলছেন, আমি বিভিন্ন এটা 7টা কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আমি আমার থার্ড রাউন্ড অলরেডি কমপ্লিট হয়েছে। তো গত পরশুতে আমি গিয়েছিলাম কাটিগোড়াতে, এর আগের দিন গিয়েছিলাম দোলাইতে, এর আগে লক্ষ্মীপুরে। বিভিন্ন স্থানে যাওয়ার পরে তো মোটামুটি আমি একটা মানে অভূতপূর্ব সাড়া আমি পাচ্ছি। কারণ আমার পরিচয় শুধু রাজনীতি নয়, দীর্ঘ 30 বছর থেকে আমি সংঘের কাজ করেছি, বিশ্ব হিন্দু পরিষদের কাজ করেছি, যার ফলে গ্রাসরুট লেভেল অর্থাৎ তৃণমূল পর্যায়ে আমার একটা সম্পর্ক আছে। হয়তো এখানে আমি পরিচয় স্বপনদানি, তাই তো আমার পরিষদের কাজ, তাই তো 10 বছর আগে আমার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় আছে। মানে মোটামুটি ওইটাতে মানে আপনি যেটা বলতে চাইছেন যে মোটামুটি এটাতে আপনি একটা কনফার্ম যে বর্তমানে বিজেপি থেকে আপনি টিকিট পাচ্ছেন না, মানে যেভাবে সাড়া পাচ্ছি সেটা আমি এটা বলবো, সাড়া পাচ্ছি। কিন্তু আমাদের যারা সাড়াটা আপনি আমজনতার পাচ্ছেন না আপনার সংগঠনের? না, আমজনতা থেকে আমি এখন পর্যন্ত আপনি বলছেন যে 3 রাউন্ড কতটা মিটিং করেছেন এখন পর্যন্ত? পাবলিক মিটিং প্রায় 20টা করেছে। শুনুন, পাবলিক মিটিং আমি করিনি। আমি পাবলিক মিটিং করে আমাদের যে সংগঠন যে স্ট্রাকচার আছে, কার্যকর্তার সঙ্গে আমি করেছি প্রথম। তারপর আশেপাশে যারা আমজনতা আছেন, যারা তো কংগ্রেস বুঝে না, সিপিএম বুঝে না, বিজেপি বুঝে না, আমজনতা, সাধারণ মানুষ, তাদের সঙ্গে আমি বৈঠক করেছি। প্রায় 19টা বৈঠক আমি করেছি। আচ্ছা, এখন যেটা আপনি বলছেন, আপনার সামনে যেহেতু নির্বাচনী সামনে আসছে, মনে করেন আপনি যদি টিকিট পেয়ে যান, তাহলে আপনার কি থাকবে, মুদ্রা কি থাকবে, কি বিষয় নিয়ে এগিয়ে যাবেন, কি দিয়ে আশ্বস্ত করবেন জনতাকে? দেখুন, প্রথম হচ্ছে যে টিকিট প্রত্যাশী আমি, আমাদের 4-5 জন আরও আছেন। আমি যেরকমভাবে আশা করছি আমার যারা আছেন, প্রত্যাশী আছেন, তারাও আশা করছেন তারাও টিকিট পাবেন। তো তর্কের কাঠিতে ধরে নিলাম, এটা কিন্তু নট ফাইনাল, চূড়ান্ত নয়। মনে করুন আমি টিকিট পেয়েছি, মনে হয় তর্কের কাঠিতে বলছি, কিন্তু ইট ইজ নট কনফার্ম। আমি বারবার বলছি সেটা নিশ্চিত নয়, কনফার্ম। তখন আমার প্রথম থাকবে যে বেকার সমস্যা। এই বেকার সমস্যা হচ্ছে জ্বলন্ত সমস্যা। তবে একটা কথা আমি আপনাদের সম্মুখে পরিষ্কারভাবে বলছি, সরকারের পক্ষে সেই সরকারি চাকরি দিয়ে এই বেকার সমস্যাকে সমাধান করা সম্ভব নয়। সেটা আপনারা ভালো জানেন, আর নতুন করে আমাকে আর ব্যাখ্যা দিতে হবে না। তো তাহলে কী করতে হবে? তাদের যে জব ওরিয়েন্টেড
তাদের যে বিকল্প যেটা যেমন শিল্প আছে, তারপর ব্যাংক থেকে বিভিন্ন লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করা, সেটার জন্য আমি প্রয়াস চালিয়ে যাব। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার বরাক উপত্যকার রাস্তাঘাট আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমি তো 7টা কনস্টিটিউয়েন্সিতে গিয়েছি, তো এখানে দেখলাম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এখনও পর্যন্ত ইন্টেরিয়র প্লেসে কি হয় নাই, হয় নাই, মানে রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থা এখনও পর্যন্ত মানে অর্ধসমাপ্ত অবস্থায় আছে। আরেকটা আমি লক্ষ্য করেছি যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা গ্রামে বিদ্যুতীকরণ হবে, তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি প্রায় 80% অলরেডি ইলেকট্রিফাইড, এখনও 20% গ্রামাঞ্চলে এখনও বাকি আছে। তো আমার প্রচেষ্টা থাকবে, যদি আমি হই, আমি বারবার বলছি, যদি আমি টিকিট পাই, যদি আমজনতা আমাকে আশীর্বাদ করেন, আমি যদি জয়ী হই, তাহলে দ্বিতীয়ত থাকবে আমাদের যে স্ট্রাকচার, মানে পরিকাঠামো, রাস্তাঘাট, যোগাযোগ, শিক্ষা এইগুলোই হবে আমার প্রাধান্য। প্রশ্ন আরেকটা থাকছে, আপনি যেহেতু বলছেন আস্থার কথা, আস্থাতে আমরা এসে যাচ্ছি। আজকে যে জনতা আছেন, জনতা জনার্দন, আপনারা ভোটের সময় জনতাকে জনার্দন বলেন, আর তারপরে কি হয়, সেই যে নেতৃত্ববৃন্দ, যে নেতারা আসেন, জনতাকে অমানবিক কষ্টের মধ্যে সম্মুখীন করেন, নির্যাতন করেন। এমনও আমরা অনেক উদাহরণ আছে, সেটা বলার প্রয়োজন রাখি না, প্রয়োজন মনে হয় না আছে, কারণ 2014 ইংরেজিতে মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী মহাশয় এসেছিলেন 2014 ইংরেজিতে নির্বাচন সভাতে, আজ থেকে 10 বছর পূর্বে 10 বছর পূর্বে যিনি এসেছিলেন, আসার সময় উনি বলেছেন, আসার পর বলেছিলেন যে রামনগরের মাঠে বলেছিলেন যে এখানের মধ্যে কোনো, ভারতবর্ষ তো ঠিক আছে, বিশেষ করে আসামের মধ্যে যে কোনো ধরনের ডিটেনশন ক্যাম্পে থাকবে না, যদি থাকে গুড়িয়ে দেওয়া হবে। কিন্তু তার পরিবর্তে তখন কি হয়েছে, সেই কথা শুনে উজাড় করে জনতা ভোট দিয়েছেন, উজাড় করে দিয়েছেন, যেহেতু 2000 হয় নাই, পরে উজাড় করে দিয়েছেন জনতা ভোট। তার পরিবর্তে কি হয়েছে, দেখা গেছে গোয়ালপাড়াতে পৃথিবীর সর্ববৃহৎ ডিটেনশন ক্যাম্প হয়েছে। তা কিসের জন্য হয়েছে? প্রশ্ন এটাই। যদি প্রতিশ্রুতি রাখতে না পারেন, তাহলে প্রতিশ্রুতি আপনারা কেন দেন? কেন আজকে জনতা কাকে বিশ্বাস করবে? আপনারা আবার এসে সেই কথা বলবেন, আমাদের বিশ্বাস করুন, ডিটেনশন ক্যাম্প আমরা গুড়িয়ে দেবো। আজকে 10 বছরে করতে পারেননি, গুড়িয়ে দেওয়া তো দূরের কথা, সেটাকে আপনার সর্ববৃহৎ বানিয়ে দিয়েছেন। এবং সেই সর্ববৃহতের মধ্যে আপনাদের একটা ছিল যে হিন্দুরা বিদেশি নয়, কিন্তু দেখা গেছে ডিটেনশন ক্যাম্পে আপনি নিশ্চয়ই জানেন যে হিন্দুরাই সব থেকে ভুক্তভোগী হয়েছে। 10 বছর 15 বছর, আজকে 10 বছর 15 বছর থেকে ওনারা নিজেকে ভারতীয় বলে প্রমাণই করতে পারছেন না। এমনও এসেছে ডিটেনশন ডিপুটার নোটিশ যাচ্ছে ঘরে, আজকে পর্যন্ত না হলেও 3 লক্ষের উপরে, 1,20,000 তো ফাইনাল যে আধার কার্ড হোল্ড। কিসের জন্য আধার কার্ড সেই হোল্ড করতে পারেন? আবার সেই নির্বাচনী আপনাদের সেই প্রতিশ্রুতি থাকবে, সেটা সম্পর্কে আপনি কি বলবেন, দর্শকরা জানতে চায়। শুনুন, আমি যখন বিশ্ব হিন্দু পরিষদে কাজ করছিলাম, তখন আমরা বলেছিলাম যে কোনো হিন্দু বিদেশি নয়। তাহলে আজকে বিদেশি কেন? না, আমার বক্তব্য শেষ করতে দিন। তো ভারতীয় জনতা পার্টি এবং বিএসপি আরএসএস এর যে নীতি, দর্শন, আইডিওলজির সাথে ভারতীয় জনতা পার্টির একটু সামঞ্জস্য আছে, তাদের প্রতি দুর্বলতা আছে। আমি যখন সেই ক্ষেত্রে কাজ করছিলাম, তখন সেটা মানে আমি আপনার বলি সেটা করতে হবে। এখন যদি আমাকে রাজনীতিতে আসতে হয়, তাহলে আপনি যেটা বলেছেন আমি সম্পূর্ণ সহমত, আমি সেটার ভুক্তভোগী। আমার আত্মীয়স্বজনরা এটার ভুক্তভোগী। যে সিটিজেনশিপ প্রমাণ করতে হলে বিভিন্ন, কেউ গুয়াহাটি গিয়েছে, কেউ ইয়েতে গোয়ালপাড়া গিয়েছে, এখান থেকে তার ডাটা কালেকশন করতে হয়েছে। এটা সত্যি কী বলবো, আমি এটা স্বীকার করছি, এটা মানে অকল্পনীয়। সেটা আশাতেই আমরা হিন্দু হিসাবে সেটা করতে পারি না, এটা আমি অস্বীকার করতে পারি না। তো যেহেতু আমি যেহেতু বলছেন অস্বীকার, আমি এখানে একটা পয়েন্ট করছি যে আপনি বলছেন অস্বীকার করতে পারে না, তার মানে যে প্রতিশ্রুতি দিয়েছিল মিথ্যে প্রতিশ্রুতি। না শুনুন না, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে যে গদিতে বসেছে, মিথ্যে প্রতিশ্রুতি, গদির লোভে। আচ্ছা ঠিক আছে, শুনেন, ঠিক আছে, আমি বলছি যে উনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই মাঠে আমি ছিলাম, উনি ঘুরিয়ে দেবেন। যাই হোক, অনেক প্রতিবন্ধকতার সামনার, অনেক বাধা বিপত্তি ওনার সামনে ছিল। তো এখন যে কাজ, এটা
সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হয়েছে, এবং আপনারা শুনেছেন যে সরকার হয়তো ইলেকশনের আগে সেটা করবে। তো যাই হোক, এতদিনের যে আমাদের অভিশাপ ছিল, আমরা এত কষ্ট করেছি, হয়তো সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। আর দ্বিতীয়ত বলবো যে রাজনীতি এক জিনিস আর পরিষদ এবং সংঘনীতি অন্য জিনিস। তো আমি রাজনীতিতে যাচ্ছি, তো রাজনীতিতে যদি আমি যাই সেক্ষেত্রেও আমি নবাগত, সব বিষয়ে বর্তমানে নাই আমি অবগত। তো রাজনীতি যাওয়ার পরে সেটা আমি বিচার বিশ্লেষণ করে আমার সীমিত বুদ্ধি জ্ঞান শক্তির দ্বারা যতটুকু পারি সেই সমস্যা নিরসনের চেষ্টা আমি করব। তার মানে ব্যর্থ আপনি এটা না, ব্যর্থ না, বর্তমান সরকার না, এই কথা বলছি না, সে তো প্রয়াস চালিয়ে যাচ্ছে। তো আজকে যেটা আপনি বলছেন, কার কথা যেটা বলছেন, হয়তো আপনি জানেন একটা উল্লেখ আছে যে কাজ যদি ইমপ্লিমেন্ট হয়ে যায়, মনে করেন হওয়ার পরে ঘটনাটা কি হবে, যে আপনি বাংলাদেশ থেকে যে বিতাড়িত হয়ে এসেছেন, ধর্মীয় নিপীড়নে যে আপনি এসেছেন, এখানে রিলিজিয়াস পারসিকিউশন আপনাকে দিতে হবে, এখান থেকে আনতে হবে কাগজ, তাই তো? লিখে দেবে? তখন কি বাংলাদেশ সরকার লিখে দেবে? ঠিক আছে, সে সময় কি বাংলাদেশ সরকার লিখে দেবে? আর যদি বা লিখে দেয়, বাংলাদেশ সরকার যদিও বা লিখে দেয়, হ্যাঁ আমার এখান থেকে এটা তো মানবাধিকারে ধরে নেবে, কখনোই দেবে না, দেবে না, এটা ইম্পসিবল, এটা ইম্পসিবল কথা। তাহলে কার জন্য কেন আপনারা চিৎকার করছেন? ঠিক আছে, এটা তো একটা আপনারা বলতে পারেন ললিপপ, একটা হিন্দু বাঙালিদের জন্য ললিপপ, মানে হিন্দু বাঙালিদেরকে আরো বিপদের দিকে ঠেলে দেওয়া। না, এটা ঠিক আমি ইয়ে করতে পারছি না। মানে এখানের মধ্যে একটা মানে আপনি সার্টিফিকেট, আপনারা সরকার এটাই কার মাধ্যমে দিতে চাইছে, সার্টিফিকেট দিতে চাইছে যে আপনি বাংলাদেশি, একটা মানে সিল দিয়ে দিল। অতদিন আপনাদের ছিল না, কিন্তু যখন আপনার কা হয়ে যাবে তখন একটা আপনাকে সিল মোহর দিয়ে দিল, আপনি বাংলাদেশি, তাই তো? না, ঠিক আছে, শুনুন, এই ব্যাপার নিশ্চয় আরেকটা আইন হবে, যেহেতু নিশ্চয়ই বলছেন 10 বছর ভুক্তভোগী একটা জেনারেশন চলে যাচ্ছে, একটা প্রজন্ম, 10 বছর একটা প্রজন্ম, আপনি নিশ্চয়ই জানেন একটা প্রজন্ম, মনে করেন একটা প্রজন্ম চলে যাবে, 10-15 বছর, 10 বছর কম নয়, 10 বছর একটা প্রজন্মের জন্য কম নয়। আজকে আমরা কদিন আগে দেখেছেন, আর নিশ্চয়ই আপনি অবগত, যে ওকে 8 বছর পরে একটা ছেলে ঘর থেকে বেরিয়ে এসেছিল রাগ করে, ওকে বাংলাদেশি বলে 8 বছর জেল কাটানো হয়েছে। এই যে 8টা বছর ছেলেটার গিয়েছে, সেই 8 বছর কি আপনার সরকার দিয়েছে তাকে? অসম্ভব। সেই যে 8 বছরটা সরকার কি দিয়েছে? 8 বছর যা ক্ষতিপূরণ কি সরকার দিয়েছে? 8 বছরে তার জীবনের পড়াশোনা সবকিছু শেষ হয়ে গেছে। আমি একটু পিছনে যাচ্ছি, যেতে চাই যে আপনি বলছেন যে যদি আপনি টিকিট পান তাহলে আপনি বেকারত্ব সমস্যা বা ইত্যাদি ইত্যাদি মানে চেষ্টা করবেন ইত্যাদি ইত্যাদি, মানে যেমন আমি জনস্বার্থে যে সমস্ত কাজ করার আপনি চেষ্টা করবেন। আপনি এখন পর্যন্ত কতটা জনস্বার্থমূলক কাজ করতে পেরেছেন আপনার জীবনে? উদাহরণ মানে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে এই ধরনের এক দুটা কাজের উদাহরণ, বা মানুষ আপনাকে পাবেন, বিশ্বাস করবে যে আপনি করতে পারবেন, মানে যেটার দ্বারা আপনি পরিচিত হতে পেরেছেন। শুনুন, ঠিকই বলছেন। আমি যখন বিশ্ব হিন্দু পরিষদে ছিলাম, তখন বিশেষ করে করোনার সময় মানুষের যে অত্যাবশ্যক জিনিস, যেটা আমি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরা বিভিন্ন সংস্থা থেকে আমরা অর্থ সংগ্রহ করেছি, আমরা নিজের পকেট থেকে খরচ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমরা দিয়েছি, অত্যাবশ্যক জিনিস, কাপড় চোপড়, ওষুধপত্র আমরা দিয়েছি। এক, দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে এই যে বন্যা গিয়েছে, গত বছর যে বন্যা গিয়েছে, সেই বন্যার সময় আমরা জনগণের পাশে ছিলাম, পানীয় জল আমরা সরবরাহ করেছি, তাছাড়া আমাদের যে অত্যাবশ্যক জিনিস আমরা পৌঁছে দিয়েছি। এটা আপনার সমাজসেবা মানে বিশ্ব হিন্দু পরিষদ, হ্যাঁ বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু জনস্বার্থে আপনি কোনো আন্দোলন আজ পর্যন্ত আন্দোলনের নেতৃত্ব দিতে পেরেছেন? কারণ দেখেন, যখন সাংসদ হবেন তখন কিন্তু কাছাড় ডিস্ট্রিক্টের কাছাড় যে লোকসভা সমষ্টি আছে, এই সমষ্টির কিন্তু লিডার আপনাকে কিন্তু দিল্লিতে লিড করতে অবশ্যই অবশ্যই। তো আপনার অভিজ্ঞতা আছে? একটা দৃষ্টান্ত হচ্ছে, আপনার নেলেকের নাম শুনেছেন তো? নেলেক, হ্যাঁ, এই নেলেকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ সংঘ পরিবার আমরা ছিলাম, সরকার আমাদের, কিন্তু সরকারের বিরুদ্ধে আমরা করেছি, আওয়াজ তুলেছি। পারেননি তো আপনারা? হ্যাঁ, পারেননি, সেটা আপনারা পারেননি। সরকারে বসেছে নিশ্চয়ই আপনারা, যে সেই বিশ্ব হিন্দু পরিষদের ছেলেগুলা, হিন্দুত্ববাদী সংগঠন যারা করে, সেই ছেলেগুলা সরকারকে বসিয়েছে। সেই ছেলেগুলাই তো বিপজ্জনক অমানবিক নির্যাতনে সেই হিন্দু ছেলেগুলাকে পরিত্রাণ কেন দেওয়া হয় না? কেন দিতে পারেননি আপনারা? কেন আপনারা ব্যর্থ? আর যদিও বা ব্যর্থ হয়ে থাকেন, তাহলে এই বর্তমান ইলেকশন যেটা আছে, লোকসভা নির্বাচন 2024-এ, তখন এসে আবার কি প্রতিশ্রুতি দেবেন আপনারা?
সেই পুরনো প্রতিশ্রুতি, তারপর আরেকটা প্রজন্ম চলে যাবে? না শুনুন, আমার যে ধারণা যে বিগত 10 বছর যেভাবে আমরা অতি কষ্টে আমরা অতিবাহিত করেছি, আগামী ইলেকশনে অনেক পরিবর্তন হবে। সেটা আমার যদিও আমি রাজনীতি ফিল্ডে এখনো যাইনি, চিন্তা চর্চা করছি যে আমার যে ধারণা সেটা অনেকটা অনেক লাঘব হবে বলে আমি মনে করি। মানে আপনি বলছেন কাটা হয়ে যাবে, কাটা হলে একটা হয়ে যাবে, আমার ধারণা। তার মানে যে গত 10 বছরে আপনারা মানে মোটামুটি দর্শকরা বুঝতে পারছেন যারা বাংলাদেশি ছিলেন না তাদের সিলমোহর, মানে আগামী লোকসভাতে সিলমোহর আপনারা দিয়ে দেবেন বাংলাদেশে? না না না, সেটা তাই তো? না 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 না, কাজ তো এটাই বলছে। শুনুন, কাজে বলছে আপনারা বলছেন একটা আছে নিশ্চয়ই জানেন। আচ্ছা শুনুন, যে একটা বলা হয়েছে আপনি বাংলাদেশি থেকে যে ধর্মীয় নিপীড়ন হয়েছে এটা সার্টিফিকেট, মানে বাংলাদেশি আপনারা। না না, আমি আপনার কথাটা বুঝতে পারছি, এটা এসওপি হয়। এই এসওপিতে সেটা রাখা হবে কি একটা আইন পাস করার পরে তার এসওপি, এই এসওপিতে ঠিক করা হবে কোন কোন ক্রাইটেরিয়া সেটা আসবে। সেই এসওপিতে যদি হই তাহলে আমি আমার পার্টির তরফ থেকে আমি কনভিন্স করব, অথবা আমি ব্যক্তিগতভাবে সেটা করব। আপনি আজকে হয়তো ঠিক আছে, আমি আমার পার্টিগতভাবে আমি চেষ্টা করব, আশা করি পার্টি সেটা মানবে এবং ব্যক্তিগতভাবে আমি প্রয়াস করব। আপনারা বলছেন যে আইন পাস হওয়ার পরে এসওপি হবে, এই করবেন সেই করবেন, কিন্তু আপনার যে প্রতিশ্রুতিগুলো তো সব ধুলে মিশে যাচ্ছে, যা হচ্ছে তার বিপরীত। আপনারা প্রথম বলেছেন না, আপনি কি সেটাই বলতে চাইছেন যে আগে এসওপি দেওয়া হয়নি, মুখে বলা হয়েছে? না শুনুন, এই পাস হওয়ার পরে তো বিভিন্ন করোনা আরো বিভিন্ন ইয়েতে সেটা মানে এসওপিটা হয়নি। তো এখন তো আপনারা শুনেছেন হেমন্ত বিশ্ব শর্মা এটার জন্য অনেক চেষ্টা করছেন। আপনারা ডিটেনশন ক্যাম্পটা কেন বানিয়েছেন? সর্ববৃহৎ পৃথিবীর মধ্যে ডিটেনশন ক্যাম্পটা কেন বানিয়েছেন লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে? কাদের রাখার জন্য? না শুনুন, সেটা ব্যাপার এসওপি যখন না হওয়া পর্যন্ত, চূড়ান্ত না হওয়া পর্যন্ত আইনি যে প্রক্রিয়া যেটা আছে সেটা তো অ্যাক্টিভ থাকবে না। মানে সেটা বানানো অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে, সেই যে ডিটেনশন ক্যাম্পটা আপনারা কেন বানিয়েছেন, কাকে রাখার জন্য বানিয়েছেন? যেহেতু আপনাদের প্রতিশ্রুতি ছিল পরিবর্তে আপনারা সর্ববৃহৎ বানিয়ে ফেলেছেন, পৃথিবীর মানে সব থেকে বড়। সেই পৃথিবী কাদেরকে নিয়ে ঢুকাবেন? মানে একসাথে সব হিন্দু বাঙালিদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ভোট পেয়েছিলেন তাদেরকে নিয়ে আবার এখানে রাখবেন বাংলাদেশি সিলমোহর দিয়ে? আর একটা জিনিস হচ্ছে যে আমি আপনাকে বলছিলাম যে আপনি এর আগে কি কোনো নেতৃত্ব দিতে পেরেছেন বা দিয়েছেন জনস্বার্থে উন্নয়নমূলক কাজকর্ম সম্পর্কে? তো সেটা কিন্তু ক্লিয়ার হয়নি না। আমি যখন কলেজের অধ্যাপনা করি, সরকারি কর্মী হিসাবে আমার কিছুটা বাধ্যবাধকতা থাকে। আমি সরকারের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলনাত্মক কোনো কাজ আমি করতে পারবো না। জনগণের সামাজিকভাবে যতটুকু করার আমি সেটা আমি করেছি, কিন্তু আন্দোলনাত্মকভাবে কোনো কাজ আমি সরকারি কর্মী হিসাবে যেতে পারি। আপনি জানেন যে এখান থেকে মানে কাছাড় ডিস্ট্রিক্ট থেকে যে জয়ী হয়ে যাবে তিনি কাছাড় ডিস্ট্রিক্টের লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করতে হবে। অবশ্যই, ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি। হ্যাঁ, ফান্ডামেন্টাল ডিউটি। তো যদি আপনার নেতৃত্ব দেওয়ার যদি কোনো অভিজ্ঞতা না থাকে, হ্যাঁ, তো এই অভিজ্ঞতাটা আপনি কিভাবে সঞ্চয় করবেন? শুনুন, অভিজ্ঞতা কাজ করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় হয়। আপনি তো কাজ করেননি। হ্যাঁ, আমি তো কাজ করিনি, কিন্তু দূর থেকে আমি প্র্যাকটিক্যালি কাজ করিনি, কিন্তু আমার অভিজ্ঞতা আছে। আমার যদি ইচ্ছা থাকেও তাহলে ইচ্ছা থাকলেও আমি যেতে পারবো না, যেহেতু আমি সরকারি কর্মী হিসাবে আমি তো আন্দোলনে যোগ করতে পারবো না, কিন্তু বাস্তব অভিজ্ঞতা তো আছে কাজটা কীভাবে করতে হয়। আর আমি যখন ডাইরেক্টলি পলিটিক্সে যদি যাই তখন তো আমার আরও অভিজ্ঞতা হবে। আর এখন আপনাদের আশীর্বাদে প্রায় আমি 60 বছর পূর্ণ হতে যাচ্ছে, কিছুটা অভিজ্ঞতা থাকবেই, স্বাভাবিক এটা। আর বাকি যেটা থাকবে হয়তো আমার কাজ করতে করতে হয়তো 5-6 মাসের মধ্যে মোটামুটি অভিজ্ঞতা অর্জন করতে পারবো, সেটা হলো প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। আপনি যদি এখান থেকে লোকসভা থেকে বিজেপির টিকিটে বিজেপির মনোনয়নে যদি জয়ী হন, তাহলে আপনি হিন্দুদের জন্য কি ধরনের কাজ করবেন? দেখুন, আর জনপ্রতিনিধি যখন নির্বাচিত হয় তখন সে হিন্দু মুসলমান দেখে না, সে সবার প্রতিনিধি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। বিজেপি তো সবসময় বলে আসছে যে বিজেপি হিন্দুত্ববাদী দল, বিরোধী দলরাও বলছে বিজেপি সাম্প্রদায়িক দল, হিন্দুত্ববাদী দল। আপনারই সিএম বলছেন মিয়ার ভোট চাই, আমরা চাই না, আমার মুসলমান মিয়ার ভোট চাই না। উনি যেটা বলেছেন 100% কারেক্ট। মিয়া
কারা? যারা বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের যারা ইয়েতে খাদ্য বস্ত্র পরিকাঠামো যে বাঘ বসাচ্ছে, যাতে আমাদের অর্থনীতি বিপর্যস্ত হতে, তাদের কথা বলেছেন। কিন্তু ইন্ডিজিনিয়াস খিলঞ্জিয়া মুসলমান, না আমাকে শেষ করতে চাই, খিলঞ্জিয়া বা যারা ভূমিপুত্র মুসলমান তাদের সম্বন্ধে তিনি বলেননি, যারা বাংলাদেশ থেকে আসছেন তাদের কথা বলছেন। তা হিন্দুরা যারা এসেছেন তারা কি বাংলাদেশ থেকে যে এসেছেন তারা কি বাংলাদেশি হিন্দুরা যে এসেছেন? না, সেটা তো আমার তো দৃষ্টিভঙ্গি, যেই আসুক না কেন, বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হিন্দু, তারপরে বৌদ্ধ খ্রিস্টান জৈন যারা আছে এরাই তো ইয়েতে এরা ভারতীয়। তাহলে তারা ডিটেনশন ক্যাম্পে বন্দি রাখছেন কেন? ডিটেনশন কিন্তু হয়তো আমি বললাম না, এসওপি এখন তো হয়নি, তো কখন হবে? আপনারা তো শুনুন, অনেক হিন্দু মানুষ কিন্তু ডিটেনশন ক্যাম্পে মারা গেছে। আমি অস্বীকার করছি না দাদা, আপনারা যেটা বলছেন সেটা আমি সম্পূর্ণ সহমত। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এসওপি না হওয়া পর্যন্ত এটা তো আমাদের কিছু অপেক্ষা করতে হবে। তবে আমি আশাবাদী এই যে আগামী 24-এ যে নির্বাচন হবে এর আগে এসওপি হবে, সেটা অমিত শাহ উনি প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা আগে দেখেছেন একবার হওয়ার জন্য, যদিও আপনি বলছেন এসওপি আরো কিছু ভালো করবেন, হয়তো আপনারা হিন্দু বাঙালিদেরকে বাংলাদেশি করে দেবেন, সিলমোহর করে দিবেন। আমাদের সরকার, আসাম সরকার পদে পদে এসওপি ঘোষণা, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি এসওপি দিচ্ছে, হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে এসওপি দিচ্ছে, কিন্তু এসওপি বাস্তবে কিন্তু মানা হচ্ছে না। এরকম উদাহরণ আছে, হ্যাঁ, না মেনে বাস্তবে না মেনে, আমার কাছে আছে উদাহরণ, দেখাতে পারবো। তো আপনি কিভাবে বিশ্বাস করেন যে এসওপি জারি করার পর সেটা পালন করা হবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এসওপি জারি করার পর এখানে যে বিভিন্ন সিন্ডিকেট, আরও একটা প্রশ্ন হচ্ছে যে বরাকবেলিতে জানেন আপনি সিন্ডিকেটের রাজা হয়ে গেছে বরাকবেলি, বিভিন্ন সিন্ডিকেটে জর্জরিত বরাকবেলি, সমস্ত মিডিয়াতেই কিন্তু সিন্ডিকেট। বরাকবেলিতে কয়লা সিন্ডিকেট, সুপারি সিন্ডিকেট, বামি সুপারি সিন্ডিকেট, লোকাল সুপারি সিন্ডিকেট, আরও কি আছে পাথর সিন্ডিকেট, এগুলো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে বিজেপির নেতৃত্বেই জড়িত। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আপনি একজন মানে যেহেতু এখনো বিজেপিতে জয়েন করেননি, কিন্তু বিজেপির ভাতৃ সংগঠন থেকে আপনি এখন বিজেপিতে টিকিট চাইছেন, টিকিটের জন্য দাবিদার, আপনি এই ইয়েটা কীভাবে দেখছেন যে বরাকবেলিতে এত সিন্ডিকেট? আর প্রত্যেকটা বিজেপি বলছে যে আমরা হিন্দুত্ববাদী দল, বিরোধীরাও বলছে বিজেপি সাম্প্রদায়িক হিন্দুর দল, হ্যাঁ, অথচ দেখা যাচ্ছে প্রত্যেকটা সিন্ডিকেটের মধ্যে মাথা বিজেপির লিডাররা আর নিচের সব আবার সংখ্যালঘুরা। হ্যাঁ, এতে বিজেপির কর্মী মহলে বিরাট একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে যে আমাদের লিডাররা আমাদেরকে ঠকাচ্ছে। আপনিও যে কাল ঠকাবেন না সেটা কি বিশ্বাস দেবেন আপনি এই বিজেপি ওয়ার্কারদের, বিজেপি কর্মীদের? দেখুন, হিন্দুদের আপনারা যে প্রশ্নটা করেছেন অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটা করেছেন, এবং সেই প্রশ্ন আপনাদের নয়, সেই প্রশ্ন আমজনতার। তো আমি আগেই বলেছি, এখনও বলছি যে আমি যদি হই, আমার সীমিত শক্তি এবং ক্ষমতা দিয়ে সেটাকে রুকার আমি চেষ্টা করব। সেটা আর অন্য কিছু পারি বা না পারি সেটা আমারই আছে। আমি জানি আমার এই বক্তব্য যখন শুনবে এরা অনেক অপ্রিয় সত্য কথা বলুক, এতে আমি টিকিট পাই বা না পাই অন্য ব্যাপার, কিন্তু এই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। মানে আপনি যদি বিজেপি থেকে টিকিট পাওয়ার পর এই সিন্ডিকেটের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। যা করতে হয় সিন্ডিকেট ফ্রি করার জন্য আমার সীমিত চেষ্টা আমি চালিয়ে যাব। আপনি চালিয়ে যাবেন, কিন্তু আপনি কি মনে করেন যে আপনার যারা আছে দলের তারা এটা মেনে নেবে, তারা সিন্ডিকেট চালাচ্ছে? শুনুন, আপনি কি করবেন, আপনার ভূমিকা কি হবে যখন আপনার কথা ওরা শুনবে না? শুনুন, ওরা যখন নিশ্চয় ওরা শুনবে, আমি না, যে কোনো একজন সাংসদ যদি হয়। এখন আরেকটা কথা আমি পরিষ্কার অপ্রিয় সত্য কথা, কোনো রাজনীতিবিদ সেই কথা বলবে না। আমি কিন্তু বলছি, আমরা পরিষ্কারভাবে শুনুন, আমি যদি ঠিক থাকি, আমি যদি সিন্ডিকেটের পার্ট না হই, আমি যদি সিন্ডিকেটে পয়সা না নেই, আমি জোর গলায় বলতে পারবো তুমি এটা করতে পারবে না। আর যদি এটার সঙ্গে যদি আমি জড়িত থাকি তা আমার বলার কোনো নৈতিক অধিকার থাকবে না। এবং আমি আশ্বস্ত করছি আপনাদের
যে আমি যদি হই আমি তো নেবই না। নরেন্দ্র মোদী অনেকে বলেছেন না খাউঙ্গা না খানে দেউঙ্গা, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ আমাকে এই স্টুডিওর সামনে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে কতিপয় নেতা আছেন, আমি আপনারা অস্বীকার করতে হচ্ছে, অপ্রিয় সত্য কথা যেটা কোনো রাজনীতিবিদ বলবে না। আমি টিকিট পাইনি, হয়তো এই কথা শুনলে আমার টিকিট হয়তো নাও দিতে পারে, দেখ বা না দেখ আমি এটার বিরুদ্ধে আমি সংগ্রাম করবই, সেটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। আমরা আজকের সেই আলোচনাটুকু এতটুকুই সীমাবদ্ধ রাখলাম। আমরা আগামীতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সময় ঘনিয়ে আসছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য নমস্কার। খুব ভালো লাগলো আপনাদের এখানে আপনাদের